corpuscular theory, second was wave theory, third was quantum theory, and fourth was sorry, third was electromagnetic theory, আর ফোর্থটা হচ্ছে তোমার কোয়ান্টাম থিওরি। এই যে থিওরি গুলো তোমার থার্ড পর্যন্ত যেটা ছিল, যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যেটা জেমস ম্যাক্সওয়েলের এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে আমরা অ্যান্সার করতে পারি বা এক্সপ্লেন করতে পারি হচ্ছে তোমার পোলারাইজেশন অফ লাইটকে আমরা এক্সপ্লেন করতে পারতাম। ওয়েভ থিওরি দিয়ে আমরা ইন্টারফারেন্স ডিফ্র্যাকশনকে এক্সপ্লেন করতে পারতাম। আর রিফ্লেকশনকে সব থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়, এটা কমন প্রপার্টি, রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন অফ লাইট। বাট মডার্ন টাইমে এসে, অর্থাৎ very beginning of the 19th century, there are some properties of light. They are known as photoelectric effect, Compton effect. This cannot be explained with the help of wave theory, corpuscular theory, and electromagnetic theory. Explain করা যাচ্ছে না। তো পরবর্তীকালে এটা বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে। ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে স্টার্ট হয়, তারপর রেলে-জিন্স ফর্মুলা, উইন্স ডিসপ্লেসমেন্ট ল, এতগুলো ফর্মুলার পর তোমার একটা নতুন থিওরি আসে, যেটা হয় ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরিতে ম্যাক্স প্লাঙ্ক বলেন যে কোন একটা সোর্স থেকে ধরো এই হচ্ছে একটা সোর্স, এই সোর্স থেকে লাইট যে প্রপাগেট করবে, এই লাইটের প্রপাগেশনটা তোমার কন্টিনিউয়াস না। যেমন ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে এটা ছিল কন্টিনিউয়াস, এটাকে কন্টিনিউয়াস বলা হচ্ছিল ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে, এটাকে বলা হচ্ছিল কন্টিনিউয়াস। দিস ওয়াজ কন্টিনিউয়াস। বাট ম্যাক্স প্লাঙ্ক বলতেছে এই প্রপাগেশনটা হবে তোমার ডিসক্রিট বান্ডেল অফ এনার্জি আকারে, ডিসক্রিট বান্ডেল অফ এনার্জি, এরকম এক একটা প্যাকেটের মতো থাকবে, প্যাকেট, এনার্জি প্যাকেট, এনার্জি প্যাকেট। প্রত্যেকটা এক একটা এনার্জি প্যাকেট, ডিসক্রিট বান্ডেল অফ এনার্জি প্যাকেট। তার মানে তারা বিচ্ছিন্ন, ডিসকন্টিনিউয়াস, তারা কন্টিনিউয়াস না, কিন্তু হিউজ নাম্বার অফ ফোটন এই এনার্জি প্যাকেট গুলো থাকবে। এগুলোকে বলা হচ্ছে এনার্জি প্যাকেট, এনার্জি প্যাকেট। বা এগুলোর নাম হচ্ছে কোয়ান্টা। পরবর্তীকালে এই কোয়ান্টা এনার্জি প্যাকেট, এটাকে আইনস্টাইন বলেন যে এগুলো হচ্ছে ফোটন। আইনস্টাইন এগুলোর নাম দেন হচ্ছে ফোটন। আইনস্টাইন এগুলোর নাম দিচ্ছেন ফোটন। এবং তিনি এটাও বলেন যে এই যে ফোটনগুলো, এই ফোটনের এনার্জি হবে E equal to h nu, depending on the conclusion or depending on the theory of quantum theory উপর ডিপেন্ড করে আইনস্টাইন এগুলো নামকরণ করেন। এনার্জিটা বলেন E equal to h nu, এবং এটাকে বলেন ফোটন, এনার্জি অফ এ ফোটন, এনার্জি অফ এ ফোটন। এবং এখানে যে এইচটা আছে, এই এইচটাকে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এইচ এর ভ্যালুটা হচ্ছে 6.63 into 10 to the power minus 34 joule second। এটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল কনস্ট্যান্ট, ক্লাসিক্যাল মেকানিক্স এর কোনো কনস্ট্যান্ট না। এবং ম্যাক্স প্লাঙ্কের এই কোয়ান্টাম থিওরি থেকে কোয়ান্টাম মেকানিক্স এর স্টার্ট হয়ে যায়। তো এখান থেকে আমরা ফোটনটাকে বলতেছি in 1905 Einstein, building on the pioneering work on Max Planck, proposed that light could indeed exist as a discrete bundle of energy which we call now photons, যেগুলোকে আমরা এখন ফোটন বলতেছি। ফোটন আকারে ইমিট করবে, এই ইমিশনটা অর প্রপাগেশনটা হবে অ্যাজ এ ফোটন।
মানে লাইট যে কখনো সকালে ফোটন, বিকালে ওয়েভ এরকম না। লাইটটা সকালবেলা ফোটন, বিকালবেলা ওয়েভ ঘটনাটা কিন্তু এরকম না। লাইট কিছু প্রপার্টি এক্সিবিট করে হচ্ছে আ ফোটনের প্রপার্টি আর কিছুটা এক্সিবিট করে হচ্ছে তোমার ওয়েভের প্রপার্টি। হ্যাঁ? এটা অ্যারেঞ্জমেন্ট তুমি তাকে যে অ্যারেঞ্জমেন্ট দিবা, অ্যারেঞ্জমেন্ট এর উপর ডিপেন্ড করে সে তার প্রপার্টিটাকে শো করবে। এর কিছু লোক আছে ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। তাকে তুমি কি ভালোর জন্য যখন ভালো তাকে ভালো বলবা, খারাপের যখন সে খারাপ হয়ে যাবে তখন তাকে তুমি খারাপ বলবা, ব্যাড বলবা। অর্থাৎ সে ভালো মন্দ মিলেই সে একজন পারসন। তো ফোটনটাও ঠিক তাই। এই লাইটটাও ঠিক তাই। কখনো সে ওয়েভ, কখনো সে পার্টিকেল। তো আমরা মডার্ন ফিজিক্স এ তার প্রপাগেশন তার আ বিহেভিয়ারটা দেখব যে সে সবসময় পার্টিকেল প্রপার্টি প্রদর্শন করবে। আমাদের ডিসকাশন মডার্ন ফিজিক্স এটা। আর ওয়েভ প্রপার্টি যেটা সে এক্সিবিট করছে সেটা আমরা ফিজিক্যাল অপটিক্স এ পড়ে আসছি। ফিজিক্যাল অপটিক্স এবং মডার্ন ফিজিক্স এর মধ্যে ভালো কানেকশন আছে। আচ্ছা, তাহলে আমরা এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টারের সব প্রপার্টি গুলোকে এক্সপ্লেইন করব। E equal to h nu এটার উপর ডিপেন্ড করে। আমাদের প্রথম প্রপার্টি হচ্ছে এক্স-রে। এক্স-রে আমরা ক্লাস 19 এ পড়ে আসছি। আ ছোট্ট একটা ইকুয়েশনের মতো করে আমাদের ছিল। এক্স-রে ডেফিনিশন হচ্ছে if very fast moving electron hit a metal target then a radiation unknown radiation বলা হইতো প্রথমে unknown radiation রনজেন 1895 এ এক্সরে ইনভেন্ট করেন রনজেন রনজেন 1895. If a fast moving electron hit a metal surface or anode or a metal plate then কি হয় এই মেটাল প্লেটের ভিতরে যে তোমার ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলো এই ফাস্ট মুভিং অ্যাটম থেকে এনার্জিকে অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করার পর সেটা আবার রেডিয়েট করে তারা এই রেডিয়েশনটাকে বলা হচ্ছে এক্স-রে প্রথম দিকে এটাকে বলা হতো যে আননোন রে এবং সেটার পেনিট্রেটিং পাওয়ার হচ্ছে হাই পেনিট্রেটিং পাওয়ার এন্ড শর্ট ওয়েভলেন্থ এই এক্স-রেটার ওয়েভলেন্থ শর্ট হয় অনেক যেটা ভিজিবল লাইট না আমরা এটাকে দেখতে পাই না ফাস্ট মুভিং ইলেকট্রন এই অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদের একটা কুলিস টিউব দরকার এটাকে কুলিস টিউব বলা হয় এটাকে কুলিস টিউব এবং এটা তোমার ভিতরে তোমার একটা অ্যাটমসফেরিক প্রেসার থাকে 10 টু দি পাওয়ার -3 থেকে 10 টু দি পাওয়ার -4 মিলিমিটার অ্যাটমসফেরিক প্রেসার এবং এখানে একটা ক্যাথোড আছে ক্যাথোড ফিলামেন্ট এটা হচ্ছে অ্যানোড মেটাল প্লেট এদের মধ্যে যখন আমরা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি পটেনশিয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে কি অ্যামাউন্টের কি পাওয়ারের এক্স-রে আমরা তৈরি করতে পারি বেশি পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলে আমরা হাই পাওয়ারের এক্স-রে পাবো আর কম পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলে আমরা কম পাওয়ারের এক্স-রে পাবো তো নরমালি এখানে তোমার 30,000 থেকে 50,000 ভোল্টের পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয় অর্থাৎ এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা ভি হিসেবে কনসিডার করতে পারি তাহলে ভি পটেনশিয়াল ডিফারেন্স এখান থেকে যখন একটা ইলেকট্রন বের হয়ে যাবে ধরো ক্যাথোড ফিলামেন্ট থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেল কুলিস টিউব এটার নাম হচ্ছে কুলিস টিউব কুলিস টিউব এবং প্রথম দিকে এই কুলিস টিউবের সাহায্যে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে এক্স-রে রে দিয়ে আচ্ছা পরে বলবো মডার্ন ফিজিক্সের শেষের দিকে আসি তাহলে 30,000 থেকে 50,000 ভোল্ট যেটাকে আমরা ভি বলতেছি এটা যখন অ্যাপ্লাই করা হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন কি হবে ইলেকট্রন বের হয়ে যাবে আর ইলেকট্রনটা একটা কাইনেটিক এনার্জি পাবে সেই কাইনেটিক এনার্জিটা হবে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ধরলাম আমরা ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম এটাকে আমরা বলবো হচ্ছে ই ভি অনেকে এটাকে টি দ্বারাও ডিনোট করে টি ইকুয়াল টু হচ্ছে ইভি এবং এই ইভি যে কাইনেটিক এনার্জিটা আছে সেটা যদি কোনো কারণে তার এনার্জিটা ওয়েস্টেজ না হয় there is no wastage of energy কাইনেটিক এনার্জির যদি কোনো ওয়েস্টেজ না হয় কোনো নষ্ট যদি না হয় তখন আমরা যে এক্স-রেটা পাবো সেই এক্স-রের এনার্জিটা হবে ম্যাক্সিমাম সেই এক্স-রের এনার্জিটা কি হবে ম্যাক্সিমাম হবে এইজন্য বলা হয় T equal to EV এখান থেকে আমরা এক্স-রেটা পাচ্ছি এক্স-রে তো ফোটন এক্স-রে তো ফোটন ভিজিবল লাইট না তো এটা সরি এটা এক প্রকারের লাইট যেটা ভিজিবল না তাহলে সেটা যদি ফোটন হয় ফোটনের এনার্জি আমরা মাত্রই দেখলাম যে h নিউ অর্থাৎ এই এনার্জিটা কোথায় গিয়ে কিসে কনভার্ট হবে h নিউতে
যদি কোনো এনার্জি ওয়েস্ট না হয় তখন আমরা বলবো এটা হচ্ছে এইচ নিউ ম্যাক্সিমাম, অর্থাৎ এই এনার্জিটা ম্যাক্সিমাম হবে তখনই যখন কোনো এনার্জি ওয়েস্ট হবে না। তাহলে আমরা এখান থেকে দেখাবো যে নিউ ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে তোমার আবার নিউ ম্যাক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি আবার এগেইন নিউ ম্যাক্স ইকুয়াল টু লেখা যায় সি ডিভাইডেড বাই ল্যামডা মিনিমাম। কিভাবে? কারণ আমরা তো জানি সি ইকুয়াল টু নিউ ল্যামডা, বি ইকুয়াল টু এফ ল্যামডার সাথে কম্পেয়ার করে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে নিউ যদি ম্যাক্সিমাম হয়, ফ্রিকোয়েন্সি যদি ম্যাক্সিমাম হয়, অবশ্যই ল্যামডা মিনিমাম হবে। ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হলে ল্যামডাকে অবশ্যই মিনিমাম হতে হবে, কারণ ভেলোসিটিটা তো কনস্ট্যান্ট, এই বেচারা তো কনস্ট্যান্ট। এই জন্যই বলা হচ্ছে নিউ যদি ম্যাক্সিমাম হয় ল্যামডা হবে মিনিমাম। সো উই ক্যান রাইট from the first expression E V equal to H C divided by lambda minimum. So এখান থেকে আমরা lambda minimum equal to লিখবো lambda minimum equal to H C divided by E V. অর্থাৎ এক্স-রে যে ওয়েভলেন্থটা সেটা কিন্তু শর্ট ওয়েভলেন্থ হবে, ওয়েভলেন্থটা কি হবে? শর্ট হবে, মিনিমাম। সাধারণত এই ওয়েভলেন্থটা তোমার রেঞ্জটা হচ্ছে এরকম 1 অ্যাংস্ট্রম থেকে ওয়েভলেন্থটা হয় 0.01 অ্যাংস্ট্রমের মধ্যে। এটা হচ্ছে এক্স-রে। এক্স-রেতে আমাদের এই চ্যাপ্টারে খুব বড় বড় কোনো থিওরি আসবে না, ছোট ছোট থিওরি, ছোট ছোট ইকুয়েশন, এগুলো দিয়ে আমাদের এক্সপ্লেন করতে হবে। কারণ মডার্ন ফিজিক্সের থিওরি যেগুলো এস্টাবলিশ হয়েছে সেগুলো এস্টাবলিশ হওয়ার জন্য তোমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এক্সপেরিমেন্ট আছে। এই এক্সপেরিমেন্ট গুলো আমাদের ম্যাক্সিমাম গুলো সিলেবাসে ইনক্লুড না। এই হচ্ছে প্রোডাকশন অফ এক্স-রে। এবার আমরা আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টিতে যাব, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, বা যেটাকে আমরা বলি আলোক তড়িৎ ক্রিয়া। যেটাকে এখন একটু তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, আমরা পরের ইয়েতে যাচ্ছি। লিখে শেষ করতে পারবো না, স্ক্রিনশট নাও, পরে লিখে নিও। ওকে, ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা হচ্ছে প্রুফ অফ লাইট, যে একটা পার্টিকেল, তার প্রুফ হচ্ছে এটা। লাইট ওয়েভ কে এক্সপ্লেন করে ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, এগুলোর মাধ্যমে আমরা জানি লাইট হচ্ছে ওয়েভ। আর এই চ্যাপ্টারতে এসে আমরা বলবো লাইট হচ্ছে পার্টিকেল। লাইট হচ্ছে পার্টিকেল। কে বলবে? বলবে হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, এরা এসে বলবে লাইট হচ্ছে একটা পার্টিকেল। ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি? ফটো ইলেকট্রিক ইফেক্টটা হচ্ছে if photon of suitable frequency ফোটন যদি কোনো মেটাল প্লেটে ইনসিডেন্ট হয়, দেন এই মেটাল প্লেট থেকে স্পন্টেনিয়াস ইমিশন হয়। কার ইমিশন হয়? তোমার মেটাল প্লেট থেকে স্পন্টেনিয়াস ইমিশন অফ ইলেকট্রন। Spontaneous emission of electron from a metal surface if a light of suitable frequency incident on it, and this incident is known as photoelectric effect. তো ডেফিনেশন তো তোমরা সবাই জানো, সবার মতো করে লিখতে পারবা। যদি ফোটন এই মেটাল প্লেটে ইনসিডেন্ট হয়, আপতিত হয়, এই মেটাল প্লেট থেকে ইলেকট্রন বের হয়ে যায়। অ্যারেঞ্জমেন্টটা আমি প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্টটা পরে দেখাচ্ছি। এই মেটাল প্লেটের উপর ইলেকট্রন ইনসিডেন্ট হলে, ফোটন ইনসিডেন্ট হলে, এখন আমি শুধু ডেফিনেশনটা বলতেছি, প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্টটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ইনসিডেন্ট ফোটন। ফোটন ইনসিডেন্ট হলে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যায়, ইলেকট্রন ইমিশন অফ ইলেকট্রন ফ্রম দিস মেটাল সারফেস।
spontaneous emission of electron. Spontaneous emission of electron. Spontaneous emission of electron এটাকে আমরা বলতেছি হচ্ছে photoelectric effect. কখন? যখন এই মেটাল সারফেসের উপর তোমার কে ইনসিডেন্ট করতেছে? ফোটন ইনসিডেন্ট করতেছে। ফোটন মানে লাইট। এই ফোটন মানে হচ্ছে লাইট। এই ফোটন মানে হচ্ছে লাইট। এই ঘটনাটাকে বলা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। ফটোইলেকট্রিক ইফেক্ট তোমার প্রথম 1889 এ প্রথম অবজার্ভ করে আল্ট্রাভায়োলেট রে দিয়ে, পরবর্তীকালে ভিজিবল রে এর জন্য এটা অ্যাপ্লিকেবল হয়, এবং ফাইনালি আইনস্টাইন এটাকে এক্সপ্লেইন করে উইথ দ্য থিওরি অফ কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরির সাহায্যে তিনি এটাকে এক্সপ্লেইন করেন এবং একটা ইকুয়েশনও ডিরাইভ করেন, এবং তার জন্য তিনি 1921 নোবেল প্রাইজ পান আইনস্টাইন। আইনস্টাইন কিন্তু আমরা আইনস্টাইনকে সবাই জানি রিলেটিভিটি হিসেবে, কিন্তু আইনস্টাইন কিন্তু রিলেটিভিটির জন্য নোবেল প্রাইজ পান নাই। আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য, এবং কোয়ান্টাম থিওরির সাহায্যে তিনি ফটোইলেকট্রিক ইফেক্টটাকে এক্সপ্লেন করতে সক্ষম হন। আচ্ছা, এখন একটা জিনিস তুমি চিন্তা করো, ধরো এটা একটা মেটাল সারফেস, এটা একটা মেটাল সারফেস, এই মেটাল সারফেসে অসংখ্য ইলেকট্রন আছে, অসংখ্য ইলেকট্রন আছে। এই মেটাল সারফেস গুলো সাধারণত তোমার পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1 এর এলিমেন্ট হয়, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এগুলোর ক্ষেত্রে এই ঘটনাটাকে তোমার দেখানো হয়। কোয়ান্টাম থিওরি এস্টাবলিশ হয় তোমার ব্ল্যাক বডি রেডিয়েশনের উপর ডিপেন্ড করে, সেটা সময় নাই জন্য দেখাতে পারি নাই। এটার এস্টাবলিশমেন্ট স্টার্টিং হয় তোমার ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে। তাহলে এই যে পার্টিকেল গুলো, ইলেকট্রন গুলো, এই ইলেকট্রন গুলো অবশ্যই একটা এনার্জির জন্য এখানে বাউন্ড হয়ে আছে। প্রত্যেকটা ইলেকট্রনের অবশ্যই একটা সার্টেন এনার্জি আছে, যে এনার্জির জন্য সে এই সারফেসে কি হয়ে আছে, বাউন্ড হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে। তা না হলে কি হতো, ফোটন আসার আগেই সে এখান থেকে বের হয়ে যেত, ফোটন আসার আগেই এখান থেকে কি হয়ে যেত, বের হয়ে যেত। এই যে ইলেকট্রন গুলোর একটা পার্টিকুলার এনার্জি আছে, যে এনার্জির জন্য তারা এখানে বাউন্ড হয়ে আছে, সেই এনার্জিটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। আমি একটু পরে ডেফিনিশন দেখাচ্ছি, লেখা আছে ডেফিনিশন। ওয়ার্ক ফাংশন অর্থাৎ আমার একটা ইলেকট্রনকে ইমিট করার জন্য যে এনার্জি রিকোয়ার্ড, যেটা আমার দরকার, সেই এনার্জিটাকে আমরা বলতেছি ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশনটাকে ফাই দ্বারা ডিনোট করা হয়, ফাই। যে ফোটনটা ইনসিডেন্ট হচ্ছে, যে ফোটনটা এখানে ইনসিডেন্ট হচ্ছে, সেই ফোটনের এনার্জিটাকে আমরা বললাম হচ্ছে ই, এটাকে ই ইকুয়াল টু এইচ নিউ বলতে পারি, ইনসিডেন্ট ফোটন। এটা হচ্ছে ইনসিডেন্ট ফোটন। তাহলে ই ইকুয়াল টু যদি এইচ নিউ হয়, এই ফোটনটা যদি এখানে ইনসিডেন্ট হয়, তাহলে এটা যদি ওয়ার্ক ফাংশন ফাই হয়, ইলেকট্রন এখানে আবদ্ধ হওয়ার জন্য, বাউন্ড হওয়ার জন্য তার এনার্জিটা হচ্ছে ফাই, তাহলে এমন ফোটন ইনসিডেন্ট হতে হবে যার এনার্জিটা এই ফাই থেকে বেশি। কন্ডিশন ফর ইমিশন অফ ইলেকট্রন, ইমিশন অফ ইলেকট্রন এর কন্ডিশনটা কি? এই কন্ডিশন হচ্ছে ই শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু ফাই। আমি কেন গ্রেটার দেন অর ইকুয়াল টু বললাম? এটা হচ্ছে মিনিমাম, যখন ইকুয়াল টু দিব তখন হচ্ছে মিনিমাম। কারণ ইলেকট্রনটাকে ফ্রি করতে আমার ফাই এনার্জি দরকার, আর ইলেকট্রনটাকে একটা কাইনেটিক এনার্জি দিতে, ইলেকট্রনটা যদি আবার মুভ করতে চায়, ধরো ইলেকট্রনটা আবার মুভ করতে চাচ্ছে, এই ইলেকট্রনটা আবার মুভ করতে চাচ্ছে, তার একটা কাইনেটিক এনার্জি দরকার। সেটা কোত্থেকে আসবে? সেটা অবশ্যই এই ই থেকে আসবে, এই ক্যাপিটাল ই থেকেই আসবে। অর্থাৎ ক্যাপিটাল ই এই এনার্জিটা এসে এটাকে প্রথমে রিলিজ করবে, মুক্ত করবে, দেন ফাইনালি একে একটা কাইনেটিক এনার্জি দিবে। তাহলে আমাদের বলতেছি যে ইলেকট্রন ইমিশন হওয়ার জন্য এবং তার কাইনেটিক এনার্জি পাওয়ার জন্য আমাদের কন্ডিশনটা হচ্ছে ই শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু ফাই। এখন এখান থেকে আমরা যেটা বলবো যে তাহলে আমরা কি বলবো? তাহলে দেখো ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ফাই। তাহলে বলো তো দেখি মিনিমাম কত ফ্রিকোয়েন্সি দরকার পড়তেছে, মিনিমাম কত ফ্রিকোয়েন্সি লাইট দরকার পড়তেছে ইলেকট্রনটাকে ফ্রি করতে? তাহলে নিউ মিনিমাম আমরা এখান থেকে লিখতে পারবো, নিউ মিনিমাম ইকুয়াল টু লিখতে পারবো 5/h। এটা হচ্ছে নিউ মিনিমাম। এই যে নিউ মিনিমামটাকে, এটাকে নিউ নট দ্বারা ডিনোট করা হয়,
এটা হচ্ছে threshold frequency. threshold frequency. threshold frequency টা হচ্ছে যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে তার মিনিমাম ফ্রিকোয়েন্সি, যার নিচে কোনো লাইট ইনসিডেন্ট হলে ইলেকট্রনকে সে ইমিট করতে পারবে না। এই জন্য এই ফ্রিকোয়েন্সির নামটা হচ্ছে threshold frequency। এটাকে নিউ নট দ্বারা ডিনোট করা হয়। এটাকে নিউ নট দ্বারা ডিনোট করা হয়। তাহলে দেখো আমি এখান থেকে কিন্তু ফাই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে ফাই ইকুয়াল টু আমি কত লিখতে পারি? ফাই ইকুয়াল টু লিখতে পারি h নিউ নট। এটা হচ্ছে ফাই এর ভ্যালু, অর্থাৎ আমার ইলেকট্রন ইমিট করার জন্য মিনিমাম এই এনার্জি লাগবে। এটা হচ্ছে ওয়ার্ক ফাংশনের এক্সপ্রেশন। ওয়ার্ক ফাংশনের এক্সপ্রেশনও পেয়ে গেলাম, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশনও পেয়ে গেলাম। এবার আমরা আমাদের বইয়ের ভাষায় দেখি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কাকে বলে, ওয়ার্ক ফাংশন কাকে বলে। স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটাকে কাট অফ ফ্রিকোয়েন্সিও বলে। ওয়ার্ক ফাংশন হচ্ছে মিনিমাম এনার্জি ইজ রিকোয়ার্ড টু রিলিজ অ্যান ইলেকট্রন ফ্রম এ মেটাল প্লেট, otherwise in the absence of light electrons would have come out from the metal plate. This minimum energy is called the work function of a metal plate. বুঝতে পারতেছি এটা কি, এবং এটার এক্সপ্রেশনটা কি হবে? এটার এক্সপ্রেশনটা হবে phi equal to h নিউ নট। কোন বইতে এই নিউ নটের জায়গায় এটাকে f নট দ্বারা ডিনোট করছে। নিউ নটটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ওকে, এবং এটা তোমার মেজার করা হয় ইলেকট্রন ভোল্ট ইউনিটে। এগুলো কিন্তু ইলেকট্রন ভোল্ট ইউনিটে মেজার করা হয়, ইউনিট। threshold frequency বা কাট অফ ফ্রিকোয়েন্সি তাহলে কাকে বলবে? The frequency of the light falling on a given emitter must be greater than a certain value, otherwise the photoelectric effect will not occur. This minimum value of frequency is known as cut-off frequency or threshold frequency. এটা আমরা মাত্রই দেখলাম, সেটা হচ্ছে নিউ নট or f নট equal to হচ্ছে phi divided by h। এটা আমরা হার্টজে মেজার করব, হার্টজ পার সেকেন্ড। এই দুটো ইম্পর্টেন্ট ডেফিনেশন এই চ্যাপ্টার, দুটো ইম্পর্টেন্ট টার্ম, খুবই ইম্পর্টেন্ট টার্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য। ওকে, স্ক্রিনশট নাও। ওকে, নেক্সট পেজে যাচ্ছি। এখন আসো ফটোইলেকট্রিক ইফেক্টের অ্যারেঞ্জমেন্টটা দেখি, প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এই হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এটা একটা ভ্যাকুয়াম চেম্বার, দেখো এটা একটা ভ্যাকুয়াম চেম্বার, এখানে একটা মেটাল প্লেট, এই হচ্ছে আরেকটা মেটাল প্লেট। দুটো প্লেট এখানে রাখা আছে, একটা এটাকে কালেক্টর বলি আমরা। পার্থক্যটা হচ্ছে আমি দুই ভাগে ভাগ করে দেখাচ্ছি, ওখানে থাকুক, ওটা একটা ডায়াগ্রাম, আমি পাশে আর একটা ডায়াগ্রাম ড্র করতেছি। ধরো এই হচ্ছে একটা প্লেট, এই হচ্ছে একটা প্লেট, এরা কিন্তু ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে আছে, ক্যাপাসিটর নয়। এটা একটা প্লেট, এটা একটা প্লেট, দুটো প্লেট। এখন এট ফার্স্ট এটা হচ্ছে কেস 1। কেস 1 এ যে ঘটনাটা ঘটবে, এখানে আমরা এখানে যে পটেনশিয়ালটা অ্যাপ্লাই করে রাখছি, যে পটেনশিয়ালটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ধরো ভি। আমরা ভিটাকে অ্যাপ্লাই করতেছি এবং ভিটাকে চেঞ্জ করা যায়, এই জন্য এখানে একটা অ্যারো দিয়ে দিলাম। এখানে যে ভিটা আছে এই ভিটা চেঞ্জ করা যায়, এবং আমরা এটাকে রাখছি হচ্ছে নেগেটিভ পটেনশিয়ালে, এটাকে রাখছি পজিটিভ পটেনশিয়ালে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এবং ফোটন এসে ইনসিডেন্ট হচ্ছে মেটাল প্লেটে, এখানে ফোটন এসে পড়তেছে। এখন ফোটনটা যে এসে পড়তেছে, দেখো এই যে ফোটন এসে পড়তেছে, ফোটনটা এসে, আচ্ছা এটাকে কেন পার্টিকেল প্রপার্টি বলি সেটা আমি এখনো বলি নাই তোমাদের, একটু ভুলে গেছি। একটু ভালো করে দেখো, ইলেকট্রন হচ্ছে একটা পার্টিকেল, একটা পার্টিকেলকে কে টোকা দিয়ে সরাইতে পারে, ডিসপ্লেস করতে পারে কি আরেকটা পার্টিকেল? এখানে একটা ফোটন এসে একটা ইলেকট্রনকে ডিসপ্লেস করতে পারে, দুইটা ফোটন এসে দুইটা ইলেকট্রনকে ডিসপ্লেস করে, তিনটা ফোটন এসে তিনটা ফোটনকে ডিসপ্লেস করে। নাম্বার অফ ফোটন ইনক্রিজেস, নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজেস। ফোটন নাম্বার ইনক্রিজ করলে ইলেকট্রন নাম্বার ইনক্রিজ করে। ইফ নাম্বার অফ ফোটন ইনক্রিজেস, in that case
number of electron increases, emission of number of electron increases. এই number of photon increase করার মানেই হচ্ছে intensity increase করা। intensity of the incident light যদি increase করা হয়, in that case number of photon increase করা হয়, আর number of photon increase করলে number of electron increase হয়ে যায়, বেশি পরিমাণে ইলেকট্রন বের হয়ে যায়। তাহলে ইলেকট্রন একটা পার্টিকেলকে টোকা দিয়ে সরাইতে পারবে কি? অবশ্যই আরেকটা পার্টিকেল। একটা পার্টিকেলকে আরেকটা পার্টিকেলই টোকা দিয়ে সরাইতে পারবে। এই জন্য বলা হচ্ছে ফোটনটা হচ্ছে একটা পার্টিকেল। ওকে, এটা হচ্ছে এই জন্য পার্টিকেল প্রপার্টির এক্সাম্পল আর কি, এক্সপেরিমেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি এই হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলাম, এটার নেগেটিভ পটেনশিয়াল, এটার পজিটিভ পটেনশিয়াল। তাহলে দেখো এখন ইলেকট্রনটা যে এই প্লেট থেকে বের হবে সেটা আমি দেখবো কিভাবে? ইলেকট্রন কি আমার সামনে হেঁটে হেঁটে মাইনাস থেকে প্লাসের দিকে যাবে? অবশ্যই না, এটাকে আমাদের ডিটেক্টরের মাধ্যমে দেখতে হবে। আমাদের এই ডিটেক্টরটাই হচ্ছে অ্যামিটার, এই ডিটেক্টরটা হচ্ছে আমাদের অ্যামিটার, এই অ্যামিটারটাই হচ্ছে আমাদের ডিটেক্টর। ফোটন ইলেকট্রনকে রিপ্লেস করবে না, ইলেকট্রন ফোটনের এনার্জিকে অ্যাবজর্ব করে ফোটনকে খেয়ে ফেলবে। ব্যাপারটা এরকম। ওই হাওয়াই মিঠা, বাজার থেকে হাওয়াই মিঠা কিনে খেয়ে ফেলো না, খাওয়ার পরে কিন্তু হাওয়াই মিঠার আর কোনো এক্সিস্টেন্স নাই। ফোটনটা হচ্ছে তাই, ফোটন হচ্ছে এনার্জি প্যাকেট। ইলেকট্রন কি করবে? ফোটনের সম্পূর্ণ এনার্জিটাকে অ্যাবজর্ব করে ফেলবে, ফোটন থেকে সে এনার্জি নিয়ে নিবে, তখন আর ফোটন কিছু থাকবে না। আমি শেষ করি নেই, ঘটনা আছে এখানে। আচ্ছা, তাহলে এখানে যে লাইটটা ইনসিডেন্ট হচ্ছে সেই লাইটের ইন্টেন্সিটি আমরা যদি ইনক্রিজ করি, ইন্টেন্সিটি ইনক্রিজ করার মানে হচ্ছে তোমার নাম্বার অফ ফোটন ইনক্রিজ করা। আর নাম্বার অফ ফোটন ইনক্রিজ করলে এই মেটাল প্লেট থেকে বেশি বেশি ইলেকট্রনকে সে ইমিট করতে পারবে, বেশি বেশি ইলেকট্রনকে সে কি করতে পারবে? এমিট করতে পারবে এই মেটাল প্লেট থেকে। এখন ফোটন আসতেছে, ফোটন এসে এখান থেকে একটা ইলেকট্রনকে এমিট করে ফেললো। এই যে ইলেকট্রনটা বের হয়ে গেল, ইলেকট্রনটা তোমার বের হয়ে যাচ্ছে, ইলেকট্রনগুলো বের হয়ে যাচ্ছে। এই ইলেকট্রনগুলো এখন কোন দিকে যাবে? এই ইলেকট্রন, এটা কিন্তু স্পেসে আছে, দেখো এই রিজিয়নটা কিন্তু স্পেস, এখানে কিন্তু কোনো কানেকশন নাই, এটি স্পেস। ইলেকট্রনগুলো বের হয়ে গেল, এই ইলেকট্রনগুলো কাইনেটিক এনার্জি পেয়ে যায় এবং কাইনেটিক এনার্জি পেয়ে সেগুলো প্লাসের কাছে চলে যায়, এই ইলেকট্রনগুলো প্লাসের দিকে চলে যায়। তাহলে ফোটন আসতেছে, আমি একটা সার্টেন ইন্টেন্সিটির লাইট এখানে ফোটনকে ফেলতেছি, কিন্তু ইলেকট্রনগুলো আসতেছে, আস্তে আস্তে গিয়ে এখানে কিছু ট্রাফিক জ্যামের সৃষ্টি করে। এই রিজিয়নে স্পেস চার্জ ডেনসিটি অনেক বেড়ে যায়, ট্রাফিক জ্যামের মতো সৃষ্টি হয়, অর্থাৎ সবগুলো ইলেকট্রন প্লাসের দিকে যেতে পারে না, তাদের মধ্যে আবার রিপালশন হয়। তখন আমাদের কি করতে হয়? এই ভিটাকে ইনক্রিজ করতে হয়, এই ভিটাকে ইনক্রিজ করতে হয়। এই ভিটাকে ইনক্রিজ করলে ড্রেনের মতো ড্রেনটা ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রনগুলো তখন প্লাসের দিকে চলে আসে, ইলেকট্রনগুলো প্লাসের দিকে চলে আসে। আচ্ছা, তাহলে ইলেকট্রনগুলো যদি প্লাসের দিকে চলে আসে তাহলে দেখো সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। আর সার্কিটটা যদি কমপ্লিট হয়ে যায়, অ্যামিটার একটা ডিফ্লেকশন দিবে, আর অ্যামিটারে ডিফ্লেকশন দিলে আমরা ক্লিয়ার হতে পারবো যে এই মেটাল প্লেট থেকে ইলেকট্রন বের হয়ে গেছে। যতক্ষণ এই ফোটন থাকে ততক্ষণ ইনসিডেন্ট ফোটন থাকে ততক্ষণ অ্যামিটার ডিফ্লেকশন পাওয়া যায়, এটা অফ করে দিলেই তোমার ডিফ্লেকশন বন্ধ হয়ে যায়। তাহলে এখন কথাটা হচ্ছে এই যে আমি যে ভিটাকে ইনক্রিজ করতেছি, ইলেকট্রন কি ইনক্রিজ হতেই থাকবে কিনা? আমি ভিটাকে ইনক্রিজ করতেছি, ভিটাকে যে ইনক্রিজ করতেছি, এই ভিটাকে ইনক্রিজ করলে কি ইলেকট্রনের পরিমাণ ইনক্রিজ হবে? বলো তো দেখি কেউ একজন। আমি যে ভিটাকে যদি ইনক্রিজ করি, নাম্বার অফ ইলেকট্রন কি ইনক্রিজ করবে? আগে তো তাই হতো, এই ইলেকট্রন প্রবাহ হয়ে যে কারেন্টটা আমি পাচ্ছি সেই কারেন্টটাকে বলতেছি ফটো কারেন্ট। ভিটাকে ইনক্রিজ করলাম, ফটো কারেন্ট ইনক্রিজ হয়। এখন এই ভিটাকে আমি যতই ইনক্রিজ করব, ফটো কারেন্ট কি ততই ইনক্রিজ হবে কিনা? একটা সময় পর্যন্ত হবে, কিন্তু ফাইনালি গিয়ে কিন্তু আর হবে না, কারণ এই ভি কিন্তু এখান থেকে ইলেকট্রনটাকে বের করতেছে না। এই ভি এর কারণে এখান থেকে ইলেকট্রন বের হয়ে আসতেছে না, ইলেকট্রন বের হয়ে আসতেছে ফোটনের কারণে। ধরো যে ফোটনটাকে আমি ইনসিডেন্ট করছি সেই ফোটনের ইন্টেন্সিটি হচ্ছে আই, এই আই ইন্টেন্সিটির ফোটন সে 100টা ফোটনকে ইমিট করতে পারে,
100টা একশোটা ইলেকট্রন, এর ভিতরে 100টা ফোটন আছে, এই 100টা ফোটন 100টা ইলেকট্রনকে সে ইমিট করতে পারে। এখন এই 100টা ফোটনকে ইমিট করতে গিয়ে যখন 50টা ইমিট হয়ে গেল, এই 50টা ইলেকট্রন আর যেতে পারতেছিল না। 50টা ইলেকট্রন কই যেতে পারতেছিল না, এই প্লাসে যেতে পারতেছিল না। তখন আমরা ভিটাকে বাড়ায় দিছি। ভিটাকে বাড়ায় দিছি এই কারণে যে তখন এই ইলেকট্রনগুলো যেন প্লাসে যেতে পারে। তার মানে আমি ভি বাড়াচ্ছি, বাকি 50টা তখন কি হবে, এই ইন্টেন্সিটি লাইট সে 100টা ফোটনকে 100টা ইলেকট্রনকে নির্গমন করতে পারে, ইমিট করতে পারে। এই ভি বাড়ানোর মানে হচ্ছে নাম্বার অফ ফোটন ইনক্রিজ হবে, এই সেই ফোটনটা তখন এখানে চলে যাবে। কিন্তু আমি তো আইটাকে আর ইনক্রিজ করতেছি না, আই তো ফিক্সড। আই তো এমন ইন্টেন্সিটির লাইট যে 100 ফোটন এর ভিতরে আছে এবং 100 ফোটন 100 ইলেকট্রনটাকে নির্গমন ঘটাতে পারে, ইমিট করতে পারে। 100 ইলেকট্রনের মধ্যে প্রথমে ধরো 50টা ইলেকট্রন বের হয়ে গেছে, এই 50টা ইলেকট্রন আর প্লাসে যেতে পারতেছে না। যেহেতু 50টা ইলেকট্রন প্লাসে যেতে পারতেছে না, তখন আমি ভিটাকে বাড়াইছি। ভিটাকে বাড়াইছি যেন তারা ইজিলি যেতে পারে। এই ভি কিন্তু এখান থেকে ইলেকট্রনকে বের করতেছে না, বের করতেছে ফোটন। তাহলে বাকি আছে আরো 50টা। তাহলে এই 50টাকেও যদি আমি ইনক্রিজ করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে আরো পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করতে হবে। আরো পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলাম, তাহলে ফোটনগুলো সব চলে যাচ্ছে। এই ইন্টেন্সিটি লাইট তো আমি মানে কন্টিনিউয়াসলি দিচ্ছি, এই আই ইন্টেন্সিটি লাইট আমি কন্টিনিউয়াসলি দিচ্ছি। তার মানে এই যতক্ষণ থাকবে ততক্ষণ সে 100টা করে ইলেকট্রনকে ইমিট করতে পারবে। তাহলে একটা সময় কি হবে, ভিটাকে আমি যতই বাড়াই না কেন, একটা সময় কারেন্টটা স্টেডি হয়ে যাবে, কারেন্টটা স্থির হয়ে যাবে। আমি যখন ভিটাকে ইনক্রিজ করব, কারেন্টটা একটা সময় স্টেডি হয়ে যাবে। এটা ইয়েলো কালার হয়ে গেছে, আমি দেখি না আসলে, হ্যান্ড রাইটিং যে করছো ইয়েলো কালার প্যাটার্ন চেঞ্জ করে দিছে। বলো নাফিস, স্যার বলো। একটা কথা ছিল তো এখানে, ওই যে স্যার আপনি যে বলেছেন স্যার ভি ইনক্রিজ করার ফলে ইলেকট্রন গুলা পজিটিভ প্লেটে যেতে সহজ হয়ে যাবে, কিন্তু স্যার সার্কিটটা কমপ্লিট হওয়ার আগে ভি বাড়ালে কি কোনো লাভ হবে? মানে সার্কিট কমপ্লিট হওয়া ছাড়া কিভাবে ইলেকট্রন গুলো পজিটিভ প্লেটে গেল? সার্কিট তো কমপ্লিট হওয়া ছাড়া এটা স্পেসে গেছে, এটাই তো তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট। তা নাহলে তো আমরা এটা কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে করে ফেলতাম। এটাই তো স্পেশাল টাইপের ইনসিডেন্ট এখানে। এটা স্পেসের ভিতরে প্লাস এর কাছে এই মাইনাস থেকে ইলেকট্রন গুলো স্পেসের ভিতর দিয়ে প্লাসের দিকে চলে যায়। মানে এবং আমরা এটা দেখতেই পারবো না, আমরা দেখবো কিভাবে, আমরা ফিল করবো অ্যামিটার দিয়ে। মানে স্যার ওই সার্কিটটা কমপ্লিট হওয়ার আগেই আমরা পোটেনশিয়াল বাড়াইলে ইলেকট্রনটা ওই দিকে যাওয়াতে সহজ হবে এরকম? ইলেকট্রন তো বের হয়ে যাচ্ছে, সেটা আমরা একটু পরে আইনস্টাইনের ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করব। ফোটন থেকে এনার্জি নিচ্ছে, ফোটন থেকে এনার্জি নিয়ে তার একটা কাইনেটিক এনার্জি হচ্ছে, সেই কাইনেটিক এনার্জি নিয়ে সেখান থেকে বের হয়ে যাওয়া শুরু করে। তো শুরু করার সময় সে নেগেটিভ আর ওই পাশে একটা পজিটিভ আছে, অবশ্যই সে পজিটিভের দিকে যেতে চাইবে। কিন্তু যেতে যেতে এক সময় কি হয়, একটা বাধা সৃষ্টি হয়ে যায়, অনেকগুলো ইলেকট্রন চলে যায়, পরের ইলেকট্রনগুলো যেতে পারে না, সামনে ইলেকট্রন থাকে। এই বাধাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ভিটাকে অ্যাপ্লাই করি। ভি এর আরেকটা কারণ আছে, আমরা ইলেকট্রনের কাইনেটিক এনার্জিও ক্যালকুলেট করতে পারি এই ভি এর সাপেক্ষে। ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, এখানে মানে ডিটেক্টর কোনটা স্যার, এমিটার নাকি স্যার পজিটিভ প্লেটটা? কারণ ছবির মধ্যে তো স্যার পজিটিভ প্লেটটাকে ডিটেক্টর বলতেছে। আমি তোমার কথা ক্লিয়ার না, ভেঙে ভেঙে আসতেছে, আরেকবার। স্যার এখানে ডিটেক্টর কোনটা স্যার, যে আচ্ছা, পজিটিভ প্লেটটা ডিটেক্টর নাকি? ডিটেক্টর বাদ দাও, এটা একটা প্লেট, এটা একটা প্লেট। এটাকে তুমি একটাকে অ্যানোড একটাকে ক্যাথোড হিসেবে কনসিডার করো, সমস্যা নেই। এটা ডিটেক্টর, আমি ডাউনলোড করা ইমেজ তো এটা ডিটেক্টর। কেউ ডিটেক্টর দেখায় এটাকে। ডিটেক্টর মানে হচ্ছে ওখানে ইলেকট্রন যাচ্ছে, তো এই জন্য ডিটেক্টর বলতেছে। ইলেকট্রনটা এটাকে ডিটেক্টর বলে, আবার এটাকে কেউ কালেক্টরও বলে। এটাকে কালেক্টরও বলতে পারি আমরা। সে ইলেকট্রনকে কালেক্ট করতেছে, এটা তো আমরা এখানে দেখতে পারবো না, আমরা দেখতে পারবো হচ্ছে এই অ্যামিটারের ডিফ্লেকশনের মাধ্যমে দেখতে পারবো। থ্যাংক ইউ স্যার, বুঝছি। আরেকজন জানি কি কোশ্চেন করছিলাম, ইন্টেন্সিটি বাড়াতে থাকলে কি ইলেকট্রন রিলিজ বাড়তে থাকবে নাকি সেখানেও আপার লিমিট আছে? না, ইন্টেন্সিটি বাড়াতে থাকলে তো অবশ্যই ইলেকট্রন বেশি বাড়বে। ইন্টেন্সিটি বাড়ানোর মানে হচ্ছে নাম্বার অফ ফোটন ইনক্রিজ করা। তুমি যদি 50 ওয়াটের একটা লাইট আর 1000 ওয়াটের একটা লাইট, দুটো থেকে কোনটা থেকে বেশি পরিমাণ ফোটন আমরা পাবো? যেটা 1000 ওয়াটের লাইট, সেখান থেকে আমি বেশি ফোটন পাবো, তার ইন্টেন্সিটি বেশি থাকবে। হ্যাঁ, ইন্টেন্সিটি বেশি মানেই হচ্ছে তোমার নাম্বার অফ ফোটন ইনক্রিজ করা। তাহলে একটা সময় আমরা কি বলবো, যে ভি যদি ইনক্রিজ হয়, একটা সময় কারেন্টটা কিন্তু স্টেডি হয়ে যাবে। আমি যদি এই ভিটাকে ইনক্রিজ করি, এই ভিটাকে ইনক্রিজ করলে কারেন্ট যেটা আছে ফটো কারেন্ট, এই ফটো কারেন্টটা ইনক্রিজ করবে, একটা সময় এটা স্টেডি হয়ে যাবে, স্টেডি।
তখন আমরা কারণ আমরা একটা সার্টেন ইন্টেন্সিটির লাইটটাই কিন্তু এখানে ফেলতেছি, একটা সার্টেন ইন্টেন্সিটির ফোটন আমরা এখানে ফেলতেছি, আমরা কিন্তু ইন্টেন্সিটি চেঞ্জ করি নাই, এই জন্য আইটা একটা সময় ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, যদি আবার ইন্টেন্সিটি চেঞ্জ করি তখন কারেন্টও বেড়ে যাবে, আমি একটু পরে গ্রাফে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস হচ্ছে, এইবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এদের যে পটেনশিয়াল ডিফারেন্সটা আছে, এবার এটাকে একটু চেঞ্জ করে দিব, রিভার্স করে দিব। কারণটা আমি একটু পরে বলতেছি। রিভার্স করে দিলাম, অর্থাৎ এবার এটাকে প্লাস করে দিব, এটাকে মাইনাস করে দিব। ফোটন তো এখানে আসতেছে, ইনসিডেন্ট লাইট, এখান থেকে যে ইলেকট্রনটা বের হবে সেই ইলেকট্রনটা এবার আর যেতে পারবে না মাইনাসে, কারণ আমরা এবার পটেনশিয়াল চেঞ্জ করে দিছি। এবার এটাকে প্লাসে রেখে দিছি, ইলেকট্রনগুলো এই প্লেটে থাকতে যাবে, ইলেকট্রনগুলো এই প্লেটে থাকতে যাবে। এবং আমরা এই যে ভি এর ভ্যালুটা ছিল, ভিটা ছিল পটেনশিয়াল, এই ভিটাকে কিন্তু এখন নেগেটিভ হয়ে গেছে। এই নেগেটিভ পটেনশিয়ালের ভ্যালু ইনক্রিজ করতেছে, ইনক্রিজ করতে করতে এমন একটা ভ্যালু আসবে, ইনক্রিজ করতে করতে এমন একটা ভ্যালু আসবে যে ভ্যালুতে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইলেকট্রনও, যে ইলেকট্রনটা বের হয়ে গেছিল তার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, এই কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম যার ছিল সেও তখন ব্যাক করে কোথায়, এই তোমার মেটাল সারফেসে ব্যাক করে চলে আসবে আবার। তাহলে যে পটেনশিয়াল ডিফারেন্সে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইলেকট্রন এই মেটাল সারফেসে ব্যাক করবে, সেই পটেনশিয়ালটাকে আমরা বলি হচ্ছে স্টপিং পটেনশিয়াল। এই পটেনশিয়ালটাকে বলা হয় স্টপিং পটেনশিয়াল। দিস ইজ স্টপিং পটেনশিয়াল। এটা কেন আমরা ইউজ করতেছি, এই স্টপিং পটেনশিয়ালের উপর ডিপেন্ড করে আমরা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা পাবো। এই ভি নট এর উপর ডিপেন্ড করে আমরা ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এবার খেয়াল করে দেখো, এই পটেনশিয়ালে যদি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইলেকট্রনটা ব্যাক করে, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারি যে কাইনেটিক এনার্জি ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইভি নট। ইলেকট্রন ভোল্টের ডেফিনেশনে ছিল এটা, ভি পটেনশিয়াল ডিফারেন্সে যদি একটা ইলেকট্রন মুভ করে তাহলে তার এনার্জি হয় ইভি নট, এটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ডেফিনেশনই ছিল এটা। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হচ্ছে, ইভি নট হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে আমরা এখান থেকে একটা পার্ট পেলাম, সেই পার্টটাই হচ্ছে কাইনেটিক এনার্জি, এই ভি নট এর উপর ডিপেন্ড করে আমরা এই এক্সপ্রেশনটা পেলাম। আচ্ছা, এখন আইনস্টাইনের অ্যানালাইসিসটা কি, আইনস্টাইন কিসের কারণে এটার উপর ডিপেন্ড করে নোবেল প্রাইজ পাইল, সেই অ্যানালাইসিসটা আমরা একটু দেখি। স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি। কেস টুটা হচ্ছে আমরা পটেনশিয়ালটাকে চেঞ্জ করে দিছি, আগে যে পটেনশিয়াল ছিল এবার নেগেটিভ পটেনশিয়াল করছে, তাও আগে ইলেকট্রনটা বের হয়ে যেত, এখন ইলেকট্রনটা আবার ব্যাক করতেছে। এবং এমন একটা পটেনশিয়াল আমরা অ্যাপ্লাই করছি যে পটেনশিয়ালটা হচ্ছে ভি নট এর, ভি এর অবশ্যই একটা নেগেটিভ ভ্যালু, আগে যে ভি ছিল সেই ভি এর নেগেটিভ ভ্যালু ছিল মাইনাস ভি নট, যার কারণে ফটো কারেন্ট জিরো হয়ে গেছে, আইটা জিরো হয়ে গেছে। আইটা জিরো হওয়ার মানে হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইলেকট্রনটাও আবার কি করবে, ওই মেটাল সারফেসে ব্যাক করবে, তখনই ফটো কারেন্ট জিরো হয়ে যাবে। এবং এই ভি নট এর ভ্যালু কিন্তু ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, এই ভি নট এর ভ্যালু কিন্তু ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, এটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জির উপর ডিপেন্ড করে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। তাহলে আমরা এখান থেকে যে আউটকাম গুলো পেলাম, the electrons emitted from the metal surface are called photoelectrons. The current due to photoelectrons are known as photoelectric current. Minimum negative potential of collector anode for which photoelectric current just drops to zero is known as stopping potential. আমরা ওই প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্টে তিনটা ডেফিনেশন দেখেছি। স্ক্রিনশট নিয়ে নাও। একটু ওয়েট করো, আমি শেষ করে নিচ্ছি, পরে কোশ্চেন নিচ্ছি। বলো মুবিন, বলো মুবিন কবির। স্যার কাইন্ডলি একটু আগের স্লাইডটাতে যাওয়া যাবে? নাফিস কোশ্চেন আছে? স্যার আগের স্লাইডটা নিয়ে কোশ্চেনটা ছিল কি আমার। আচ্ছা,
এখানে স্যার থার্ড ডেফিনিশনটা বুঝে নাই স্যার, মিনিমাম নেগেটিভ পোটেনশিয়াল। এটা ভি নট। জি স্যার, ওই ভিনোটেরটাই বুঝে নাই স্যার, মানে ওটা স্যার যে ডেফিনিশনটা দিয়েছিলাম ওটা বুঝে। আচ্ছা, আমরা যদি একটা ইলেকট্রনকে অ্যাক্সেলারেট করি উইদিন দ্য পটেনশিয়াল ডিফারেন্স ভি নট, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হয়? ই ভি নট। জি স্যার। কাইনেটিক এনার্জি হয় ই ভি নট। এখন আমরা তো এই মেটাল প্লেট থেকে প্লাস থেকে যে ইলেকট্রনগুলো এমিট হচ্ছে সেই ইলেকট্রনগুলো তো ভ্যারিয়াস রেঞ্জের ভ্যালোসিটিতে বের হয়ে গেছে, কারণ কোনোটা ফার্স্ট অরবিটাল থেকে গেছে, কোনোটা সেকেন্ড অরবিটাল থেকে গেছে, কোনোটা থার্ড অরবিটাল থেকে গেছে। এক একটার এনার্জি এক এক রকম, প্রত্যেকটার এনার্জি তো সেম না। ভ্যারিয়াস ভ্যালোসিটি নিয়ে বের হয়ে গেছে, তাদের তাদের ভ্যালোসিটির ভ্যারিয়েশনও কিন্তু আছে। এক একজনের কাইনেটিক এনার্জি এক এক রকম, কারণ সবাই যে ফার্স্ট শেল থেকে গেছে তা কিন্তু না, এক একজন এক এক শেল থেকে এক এক অরবিটাল থেকে গেছে। তো তাদের এনার্জির একটা ভ্যারিয়েশন আছে। আর এনার্জির যদি ভ্যারিয়েশন থাকে তাহলে আমরা তো সবগুলো ইলেকট্রনকে নিয়ে কাজ করতে পারবো না, কারণ এক একটা রেঞ্জ এক এক রকম, এক একটার ভ্যালু এক এক রকম। তো আমরা এই ভিটাকে ইনক্রিজ করতেছি। এবার ভিটা হচ্ছে নেগেটিভ, আগের সাপেক্ষে আগের রেসপেক্টে এখনকার ভিটা হচ্ছে নেগেটিভ। এই ভিটাকে আমি নেগেটিভ ওয়েতে এবার ইনক্রিজ করতেছি। ইনক্রিজ করতে করতে একটা ভ্যালু পেলাম ভি নট। এই ভি নটের জন্য দেখা যাচ্ছে ফটো কারেন্ট ড্রপস টু জিরো, জাস্ট ড্রপস টু জিরো। For this V equal to minus V naught, photo current just drops to zero, তার মানে যে এর আগ পর্যন্ত কারেন্ট ছিল, বুঝি নাই। তার মানে স্যার যে জাস্ট ড্রপস টু জিরো, যে স্যার মানে এর আগ পর্যন্ত কারেন্ট ছিল, এর আগ পর্যন্ত কারেন্ট ছিল, যদিও ভি নটটা ভি কে জিরো করে ফেলছি, যদিও আমি ভিটাকে জিরো করে ফেলি, আগের যে পটেনশিয়াল ছিল এবার যদি পটেনশিয়াল, তারপরেও কিন্তু কিছু কারেন্ট থাকে। তার কারণটা কি? ওই যে ইলেকট্রন কিন্তু এসে কি করতেছে, ইলেকট্রন কিন্তু এসে তোমার কাইনেটিক এনার্জি নিয়েই বের হয়ে যাচ্ছে, তার একটা কাইনেটিক এনার্জি আছে, এই জন্য কিছু কারেন্ট থেকে যাবে। ভি যদি জিরো করে দেই, এই ভিটাকে জিরো করে দিলেও কাইনেটিক এনার্জি থাকবে এবং কারেন্ট থাকবে। কিন্তু যখন ভিটাকে মাইনাস ভি নট করে দিচ্ছি তখন ফটো কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে। তখন এটা হচ্ছে এমনই একটা কন্ডিশন যেখানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইলেকট্রনও ব্যাক করে। বলো স্যার, নেগেটিভ প্লেটটা থেকে ইলেকট্রন বের হলো কিভাবে? আমরা তো ওইখানে ফোটন দিইনি, সেক্ষেত্রে ওখানে স্টোর হয়ে থাকার কথা না? একদম ফার্স্টে দেখো, একদম ফার্স্টে নেগেটিভ প্লেটেই কিন্তু আমরা ফোটন দিছি, কেস নাম্বার 1। জি স্যার, তখনই তো ইলেকট্রনটা ফ্রি হতে পেরেছে, কিন্তু সেখান থেকে ইলেকট্রন বের হয়ে গেছে। না, কেস নাম্বার 2 তে তো আমরা তো ফোটন এখানেই দিচ্ছি। এই ঘটনার পরের ঘটনাটা হচ্ছে এটা, কেস 1 এর পরের ঘটনাটা হচ্ছে কেস 2। কেস 2 তে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে তোমার যে ইলেকট্রনগুলোকে বের হয়ে গেছে সেগুলোকে রিটার্ন করার চেষ্টা করতেছি, আমরা ব্যাক করানোর চেষ্টা করতেছি। ও আচ্ছা, বুঝতে এটা পেরেছি। হচ্ছে কেস 2, ওই ইলেকট্রনগুলোকে আমরা ব্যাক করানোর চেষ্টা করতেছি। আমরা এক সময় ইনক্রিজ করে করে ভিটাকে ইনক্রিজ করলাম, এবার আমরা ভিটাকে ডিক্রিজ করে করে নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছি যেন ফটো কারেন্ট ড্রপস টু জিরো হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এখন ফটো কারেন্টটা কখন ড্রপস জিরো হয়ে যাচ্ছে? তখন যখন আমরা বলতেছি ভি ইকুয়াল টু মাইনাস ভি নট। এই ভি ইকুয়াল টু মাইনাস ভি নট এটা জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আগে এক্সট্রা ক্লাসের টাইমটা ফিক্সড করি তোমাদের। আমার নেক্সট ক্লাস হচ্ছে ওয়েডনেসডে। আমি তোমাদের 12টা থেকে ক্লাস নিব। 12 আমি আধা ঘন্টায় শেষ করতে পারবো, কিন্তু এভাবে শেষ করতে চাচ্ছি না। হ্যাঁ, আমি ওয়েডনেসডে যতটুকু পড়াইতে পারবো, পরীক্ষার আগে যা পড়াবো তার মধ্যে কোয়েশ্চেন করা হবে, টেনশনের কোনো কিছু নাই। যতটুকু পড়াবো ক্লাসে ততটুকুর মধ্যে কোয়েশ্চেন হবে, টেনশনের কোনো কারণ নাই। প্রয়োজনে এমসিকিউ পরীক্ষার পরে আবার পড়াবো। আমার কলেজ যদি অ্যারেঞ্জ না করে আমি আমার অ্যারেঞ্জমেন্টে পড়াবো, প্রবলেম নাই। তার আগ পর্যন্ত যতটুকু পড়াচ্ছি ততটুকু যেন ডিটেলস পড়ানো যায়। আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে ওয়েডনেসডে দুপুর 12টায়। ওয়েডনেসডে দুপুর 12টায়, 12টা থেকে নেওয়ার পর বিকালে আমাদের রেগুলার শিডিউল ক্লাস আছে 3টা থেকে। 12টা থেকে যতদূর নিতে পারি নিলাম, তারপরে আবার বিকালে। ইজ ইট ক্লিয়ার? আর কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে আমরা বলতেছি স্টপিং পটেনশিয়াল হচ্ছে সেই পটেনশিয়াল যার কারণে ফটো কারেন্ট জাস্ট ড্রপস টু জিরো, জিরো হয়ে গেছে। এখন আমরা ডেফিনেশন গুলো স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, তো এটার এক্সপ্রেশনটা কিন্তু এটা
হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ই ভি নট। আমরা এখানে মাইনাস দিতে পারি, কিন্তু ক্যালকুলেশন করার সময় কিন্তু ভি নটটাকে আমরা পজিটিভ হিসেবে ক্যালকুলেট করব, কারণ ভি নটের নামটাই হচ্ছে নেগেটিভ পটেনশিয়াল, নামটাই নেগেটিভ পটেনশিয়াল, আর নতুন করে মাইনাস দেওয়া দরকার নাই। বলো। স্যার, ফটোইলেকট্রিক ইফেক্টে আমাদের হাইয়েস্ট লিমিট অফ ভেক্টর সরি ভোল্টেজ কত হতে পারে, যেটার কারণে হচ্ছে যে এই ফটোইলেকট্রিক ইফেক্ট ছাড়াও আমার ভোল্টেজ ডিফারেন্সের মানে পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে? ভি আমি তোমার কোশ্চেনটা ক্লিয়ার না স্যার। আমরা যেমন আচ্ছা, আমি যেমন কোশ্চেন গুলো পরে নেই, একটু আগে যাই, পরে কোশ্চেন নেই। হ্যাঁ, ওকে স্যার। পরে কোশ্চেন নিব, তুমি কোশ্চেন রেখে দিও, পরে নিব। একটা প্ল্যান আছে, প্ল্যানটা আগে শেষ করি নি, টাইম শেষের দিকে তো। আচ্ছা, আইনস্টাইনের বিশ্লেষণটা কি, এই কোশ্চেনটা পর্যন্ত আসি, তাহলে একটু থাকতে পারবো সামনে। আইনস্টাইন এটাকে অ্যানালাইসিস করলো যে যে ফোটনটা ইনসিডেন্ট হচ্ছে তার এনার্জিটা হচ্ছে E ইকুয়াল টু এইচ নিউ, তার এনার্জিটা হচ্ছে E ইকুয়াল টু এইচ নিউ। আর এই যে তোমার ওয়ার্ক ফাংশন ফাই, এটা হয় মেটাল সারফেসের, ফাইটা হয় মেটাল সারফেসের, মেটাল সারফেস, কোন একটা মেটাল সারফেসের জন্য ফাইটা ফিক্সড, ফাইটা হচ্ছে ফিক্সড। তাহলে এখান থেকে যে ইলেকট্রনটা ইমিট হচ্ছে সেই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি? কারণ সবগুলো নিয়ে তো আমরা অ্যানালাইসিস করতে পারবো না। আইনস্টাইন বলতেছে ইউজিং দ্য কনজারভেশন ল অফ এনার্জি, কনজারভেশন ল অফ এনার্জি, এই কনজারভেশন ল অফ এনার্জির উপর ডিপেন্ড করে তোমার আইনস্টাইন বলতেছে ই ইকুয়াল টু, এই ইটা তোমার ইউজ হবে দুটো পার্টে। ই এর একটা পার্ট কি করবে, ইলেকট্রনটাকে ফ্রি করবে, ইলেকট্রনটাকে ফ্রি করবে মেটাল সারফেস থেকে, ই এর একটা পার্ট ইলেকট্রনটাকে ফ্রি করবে। তো সেটার জন্য আমার কতটুকু এনার্জি চলে যাবে, ফাই অ্যামাউন্টের এনার্জি চলে যাবে। আর বাকি পার্টটা কোথায় যাবে, বাকি পার্টটা যাবে হচ্ছে কাইনেটিক এনার্জিতে, কাইনেটিক এনার্জি। তাহলে এটা হচ্ছে এইচ নিউ, ফাইটা হচ্ছে এইচ নিউ নট, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। ওকে, আচ্ছা এবার আসো। এখন আমি ওই যে বললাম এক একটা ইলেকট্রন এক এক শেলে আছে, এক এক অরবিটালে আছে, তাহলে সবগুলো ইলেকট্রনকে তোমার ইমিট করার জন্য তো আর সমান এনার্জি লাগবে না, কোনোটার জন্য বেশি এনার্জি লাগবে, কোনোটার জন্য কম এনার্জি লাগবে, কোনোটার জন্য বেশি এনার্জি লাগবে, কোনোটার জন্য কম এনার্জি লাগবে। তাহলে সেই এনার্জিটা তাহলে কোত্থেকে আসবে? এটা তো ফিক্স, এইচ নিউটনটা ফিক্সড। ধরো ব্যাপারটা হয়েছে এরকম, তুমি 100 জুল এনার্জি সাপ্লাই করতে পারবা, অ্যাজ ফর এক্সাম্পল 100 জুল এনার্জি তুমি সাপ্লাই করতেছো, এই ইলেকট্রনটাকে ইমিট করার জন্য আমার 30 জুল দরকার, 30 জুল দরকার। তাহলে 100 জুল থেকে 30 জুল চলে গেল, ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি কত জুল পাবে? কাইনেটিক এনার্জি পাবে হচ্ছে 70 জুল। ইলেকট্রনটাকে ইমিট করার জন্য দরকার ছিল এটা 30 জুল, ঠিক আছে 30 জুল, এবার তার কাইনেটিক এনার্জি 70 জুল। এখন ইলেকট্রনটাকে যদি ইমিট করার জন্য, ইলেকট্রনটাকে যদি আমার ইমিট করার জন্য 50 জুল এনার্জি দরকার হয়, 50 জুল এনার্জি দরকার ধরো একটা ইলেকট্রনকে ইমিট করার জন্য, আমি তো এনার্জি সাপ্লাই করতেছি 100 জুল, তাহলে 50 জুল 100 জুল থেকে নিয়ে নিল, এবার কাইনেটিক এনার্জি কতটুকু হচ্ছে? 50 জুল। কাইনেটিক এনার্জি হচ্ছে 50 জুলের জন্য। আমি যদি 100 জুল এনার্জি সাপ্লাই করি, তাকে ইমিট করার জন্য ধরো আমার 60 জুল দরকার, তাহলে কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে? কাইনেটিক এনার্জিটা আবার 40 জুল হয়ে যাচ্ছে। তাহলে যেটাকে রিলিজ করতে সবচেয়ে কম এনার্জি লাগবে সেটার কাইনেটিক এনার্জিটা হবে ম্যাক্সিমাম, যেটাকে রিলিজ করতে সবচেয়ে কম এনার্জি লাগবে সেটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে বের হয়ে যাবে। তাহলে আমরা ইকুয়েশনটাকে কিভাবে লিখবো? ইকুয়েশনটাকে লিখবো এখন এইচ নিউ ইকুয়াল টু
H nu equal to H nu naught, এই যে কাইনেটিক এনার্জিটা, এই কাইনেটিক এনার্জিটাকে আমরা লিখলাম ম্যাক্স, কে ম্যাক্স, আমরা কে ম্যাক্স লিখলাম, এটাকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে ইকুয়েশনটা হচ্ছে কে ম্যাক্স ইকুয়াল টু H nu মাইনাস H nu নট। আচ্ছা, এখন এটার একটা গ্রাফ যদি দেখি আমরা, ধরো আমরা একটা গ্রাফ যদি দেখি, ধরো এই হচ্ছে একটা গ্রাফ, একদিকে আছে হচ্ছে কে ম্যাক্স, আরেকদিকে আছে হচ্ছে তোমার নিউ। তাহলে গ্রাফ দেখে বোঝা যাচ্ছে যেটা y ইকুয়াল টু mx মাইনাস c এর গ্রাফ, y ইকুয়াল টু mx মাইনাস c এর গ্রাফ। আর y ইকুয়াল টু mx মাইনাস c এর গ্রাফ কেমন হবে? অবশ্যই এরকম হবে। m টা কত? m টা হচ্ছে এটা, m মানে হচ্ছে tan থিটা, tan থিটা ইকুয়াল টু হচ্ছে h প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর এই এতটুকু অংশ কত হবে? এতটুকু অংশ হবে c, c মানে হচ্ছে h nu নট, h nu নট। আর এই যে x অ্যাক্সিস এ টাচ করে গেছে, এটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ নট, এটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ নট। অর্থাৎ এই নিউ নটের বিলো নিউ নট যদি কোনো লাইট ইনসিডেন্ট হয় তাহলে কোনো ইলেকট্রন ইমিট হবে না, তার কোনো কে ম্যাক্সও নাই, তার কোনো কে ম্যাক্সও নাই। নিউ নট থেকে বেশি হলেই তার কিন্তু কে ম্যাক্স থাকতেছে, তার আগ পর্যন্ত কিন্তু কোনো কে ম্যাক্স নাই। এই নিউ নটটাই হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এটা একটা ঘটনা আমরা এক্সপ্লেন করলাম। আরেকটা ঘটনা, আরেকটা গ্রাফ এক্সপ্লেন করি। নিচের দেখো আরেকটা গ্রাফ। আমি তোমাদের বলছিলাম যে এটা একটা ইম্পর্টেন্ট গ্রাফ, এখন যেটা দেখাচ্ছি, যে একটা ইন্টেন্সিটি লাইটের জন্য, ধরো এটা একটা ইন্টেন্সিটি লাইট, এই একটা ইন্টেন্সিটি লাইট, আরেকটা ইন্টেন্সিটি লাইট ধরো এটা বললাম, এইটা একটা ইন্টেন্সিটি লাইট। এই হচ্ছে v ইকুয়াল টু মাইনাস ভি নট, এটা হচ্ছে v, এটা হচ্ছে ফটো কারেন্ট i। এটার ইন্টেন্সিটি আমরা ধরলাম i1, এটার ইন্টেন্সিটি i2, i2 টা i1 থেকে বেশি। ইন্টেন্সিটি যদি বেশি হয়, ফটো কারেন্ট কিন্তু বেশি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। দেখো ইন্টেন্সিটিকে ইনক্রিজ করতেছে মানে ফটো কারেন্ট ইনক্রিজ করতেছে। ইন্টেন্সিটির সাথে তোমার এই যে ভি নট এর কোনো চেঞ্জ হচ্ছে না, এর জন্য স্টপিং পটেনশিয়াল যা, এই ইন্টেন্সিটির লাইটের জন্য স্টপিং পটেনশিয়াল তাই। কারণ স্টপিং পটেনশিয়ালটা ডিপেন্ড করতেছে তোমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইলেকট্রনের উপর। আর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইলেকট্রন কোনটা হবে? যেটা লাস্ট অরবিটাল থেকে বের হয়ে যাবে, যেটা লাস্ট শেল থেকে বের হয়ে যাবে, তার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। এটা কিন্তু ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, ইন্টেন্সিটির উপর ফোটন নাম্বারটা ডিপেন্ড করে। এই জন্য ইন্টেন্সিটি তুমি i1 নাও আর ইন্টেন্সিটি i2 নাও, স্টপিং পটেনশিয়াল কিন্তু দুটোর জন্যই v নটই হবে। তাহলে ইন্টেন্সিটি ইনক্রিজ করলে শুধুমাত্র কারেন্টটা ইনক্রিজ করবে, ফটো কারেন্টটা ইনক্রিজ করবে। এটা হচ্ছে v এর একটা নেগেটিভ পটেনশিয়াল, এই v নটটাকে বলা হচ্ছে স্টপিং পটেনশিয়াল, আর এখানে নিউ নটটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট ফটো ইলেকট্রিক ইফেক্ট। মিস্টার মুবিন কবির, বলো। সরি স্যার, হ্যান্ড রেজ করা ছিল, ওকে, লোয়ার করতে ভুলে গেছি, সরি স্যার। সাকিব শাহরিয়ার। স্যার, ফটো ইলেকট্রিক ইফেক্টের শুরু দিকে যে কেস 1 ছিল, সেখানে আমরা কতটুক মানে অ্যাট মোস্ট কতটুকু ভোল্টেজ ডিফারেন্স মানে পোটেনশিয়াল ডিফারেন্স দিতে পারবো, যার কারণে হচ্ছে শুধু ফটো ইলেকট্রিক ইফেক্টটাই পাবো, এক্সটার্নাল সোর্সের কোনো ইফেক্ট থাকবে না তখন স্যার? ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য তো এক্সটার্নাল সোর্স না, এক্সটার্নাল সোর্সটা আমরা ওটাকে ইলেকট্রন যে ইমিট করছে সেটা বোঝার জন্য এক্সটার্নাল সোর্সটা আমরা নিচ্ছি, সেটা বোঝার জন্য। কারণ আমরা তো এটা বুঝতে পারবো স্যার, আমরা যখন এক্স-রে এক্সরেতে কিন্তু আমরা এক্স-রে ক্ষেত্রে যেমন আমরা দেখতেছি 30,000 ভোল্ট, এক্সরেতে কিন্তু ফোটনের সাহায্যে আমরা ইলেকট্রনটাকে বের করি নাই। এক্সরেতে আমরা যেটা একটা ফিলামেন্টের নেগেটিভ পটেনশিয়াল এত পরিমাণে দিছি যে সেখান থেকে ইলেকট্রনটা কি করছে, বাধ্য হয়ে বের হয়ে গেছে। এটা একটা অন্য ঘটনা, ফিলামেন্ট থেকে ইলেকট্রনটা বাধ্য হয়ে বের হয়ে গেছে। আর ফটো ইলেকট্রিক ইফেক্টটা হচ্ছে লুজলি বাউন্ড কিছু ইলেকট্রন আছে তোমার
পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1 এর কিছু এলিমেন্ট যারা আছে তাদের সেই ইলেকট্রন গুলো ফোটন এসে যখন তোমার কোলাইড করতেছে ওই ইলেকট্রন গুলো ফোটন থেকে এনার্জি কমপ্লিটলি অ্যাবজর্ব করতেছে দেখো অ্যাবজর্ব করে এই যে ই এর একটা পার্ট ফাই আর একটা পার্ট কে অ্যাবজর্ব করে তারা বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। আর ওখানে বাধ্য করা হচ্ছে বের করতে। আর ফটোইলেকট্রিক ইফেক্টে যে তোমার ইলেকট্রন ইমিট হবে এর কোনো গ্যারান্টি নাই। ইলেকট্রন ইমিট হতে পারে, যে কোনো বইতেই তুমি দেখো না কেন, রেজনিক হেলিডেকের থেকে শুরু করে আমাদের যে কোনো বই ইলেকট্রন ইমিট হতে পারে এই কথা বলছে। ইলেকট্রন ইমিট হতে পারে, ই গ্রেটার দেন 5 হলে যে ইলেকট্রন ইমিট হবে, নট লাইক দ্যাট। এখানে মে বি ইজেক্টেড, ইলেকট্রনস মে বি ইজেক্টেড ফ্রম দ্য মেটাল সারফেস, হতেও পারে নাও হতে পারে। এটা হওয়ার কথা এই ইলেকট্রনের হলো না, কিন্তু এই ইলেকট্রন হলো। ফটোইলেকট্রিক ইফেক্টের কোনো গ্যারান্টি নাই যে হবেই, আমরা বলতে পারবো না। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে, আচ্ছা নেক্সট ক্লাস হচ্ছে আমি হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক গুলো একটু নিয়ে নাও। আচ্ছা নেক্সট দিন আমি হোমওয়ার্ক দিয়ে দিবনি, আজকে থাক, আজকে ক্লাসের টাইম হয়ে স্যার গেছে। আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার বলেন স্যার। স্যার ফার্স্ট ডোয়ারটা একটু কাইন্ডলি